কিন্তু এই মানুষটাকে আর মন থেকে কাউকে বসাতে পারবো না রে পুচকি। কত যত্ন নিয়ে এই মনে মানুষটাকে বসিয়েছি। এত সহজে সেই জায়গা থেকে কেউ বেরিয়ে আসতে পারে বল? কিভাবে নিয়ে নেবে সেই জায়গা কেউ? এমন না হোক, তার চেয়ে বরং মরণই ভালো আমার। সৃজা ব্যস্ত হয়ে বোনের মুখে হাত দিয়ে ভেজা কণ্ঠে বলল, অমন করে বলো না দিদি, এমন অলক্ষণে কথা বলো না। পুচকি, এই মনকে কিভাবে বোঝাবো বল না? এদিকে ছাদের এক কোণে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তাহমিদ। কাল থেকেই তার মন খারাপ, কারোর সাথে কোনো কথা বলেনি। রহমত চাচা সম্পর্কে জানার পরও সে কোনো প্রতিক্রিয়া দেখায়নি, যেন তার ভেতরে সব ক্রিয়া প্রতিক্রিয়া লোপ পেয়েছে। আরাফ ছাদে উঠে দেখল তাহমিদ একপাশে কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সে তাহমিদের পাশে এসে দাঁড়াতেই তাহমিদ একটা শুকনো হাসি দিল। আরাফও হাসি ফেরত দিয়ে বলল, তোকে আগে কখনো এতটা দুঃখী দেখিনি। তাহমিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি শুধু শুধু কেন দুঃখী হব? ভালোবাসিস শতাব্দীকে? আরে না, তেমন কিছু না। পছন্দ তো করিস, নত তোর কেন খারাপ লাগবে? তোর চুপচাপ হয়ে যাওয়ার কারণ কি? কোনো কারণ ছাড়া তো কেউ দুঃখ পায় না। তাহমিদ তার ছেলের হাসি হেসে বলল, আমাদের ভাগ্যে হয়তো সিল মেরে দেওয়া হয়েছে, যাকে আপন ভাববো তারাই হারিয়ে যাবে। আরাফ মলিন হাসি দিয়ে বলল, ভাগ্য? এই ভাগ্যটাই খারাপ, সুখ দেখায় না, শূন্যতা ছাড়া কিছুই দেয় না। হ্যাঁ, আর মাত্র কয়েক মাস, পরীক্ষাটা শেষ করে এই শহর ছেড়ে দিব। একদিন শতাব্দীও সব ভুলে যাবে। যদি না ভুলে? তাহমিদ শুকনো হেসে বলল, এটাও আবেগ, একটা সময় এই আবেগ কেটে যাবে। আর তুই? তাহমিদ আরাফের দিকে শূন্য দৃষ্টিতে তাকালো। আরাফ আর কিছুই বলল না, সে উত্তর পেয়ে গেছে। তাহমিদের চোখের ভাষায় বুঝিয়ে দিয়েছে সে শতাব্দীকে কতটা ভালোবাসে। তবে এই ভালোবাসার স্বীকারোক্তি এত সহজে হবে না। আরাফ মনে মনে বলল, আমি ভাবতাম আমি সবাইকে সব কথা খুলে বলতে পারি না, কিন্তু তুই তো আমার চেয়েও বেশি অপারক। আরাফ চলে যাওয়ার পর তাহমিদ অন্যদিকে মুখ ঘুরিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর শুভ্র মেঘের দিকে তাকিয়ে আনমনে বলল, সব ভালোবাসা পূর্ণতা পায় না চন্দ্রিমা। তোমার নাম চন্দ্রিমা রেখেছি কেন জানো? কারণ তুমি আমার কাছে চাঁদের মতোই, যাকে শুধু দেখা যায়, স্পর্শ করা যায় না, কাছেও পাওয়া যায় না। চন্দ্রিমা, তুমি সবসময় আমার সাথেই থাকবে। রাতের অন্ধকারেই আমি তোমাকে চাঁদের মাঝেই খুঁজে নিব। তোমাকে না পাওয়ার মাঝেই তো তোমার বিশেষত্ব। চন্দ্রিমা, আমি তোমাকে ভালোবাসতে চাই না, শুধু অনুভব করতে চাই। পরের দিন ছেলেপক্ষ শতাব্দীকে আশীর্বাদ করে চলে গেল, আর যাওয়ার আগে এঙ্গেজমেন্টের তারিখ পাকাপোক্ত করে গেল। এই সপ্তাহে এঙ্গেজমেন্ট হবে, তারপর যে কোনো একটা শুভ দিন দেখেই বিয়ের তারিখ ঠিক করা হবে। যেহেতু ছেলে ছুটিতে এসেছে, তাই বিয়ের জন্য এত তাড়াহুড়ো চলছে, কারণ ছুটি শেষ হলেই ছেলে আবারও চলে যাবে। কিন্তু সব কিছুর মধ্যে শতাব্দীর মুখে কোনো হাসি নেই, কারণ কোনো কিছুই তার ইচ্ছে মতো তো হচ্ছে না। এদিকে ইভান ফোন নিয়ে চিন্তিত মুখে বসে আছে। ইমান তার পাশে বসতেই বলল, আমাদের হাতে সময় কম। রাহাত চাচাকে বিশ্বাস করে আমরা সব ওনার ভরসা ছেড়ে দিতে পারবো না, কিছু একটা করতে হবে। ইমান বলল, ভাই আমি একটা ব্যবস্থা করেছি। কি করেছিস? আমরা বাংলাদেশে যাচ্ছি। কখন? এক সপ্তাহের মধ্যেই তাহমিদ আমার সাথে যাবে, তবে এটা রহমত চাচাকে জানানো যাবে না। এই কথা শুধু আমাদের মধ্যেই থাকবে। এখন আমাদের আগে মৈত্রী গ্রুপটা দাঁড় করাতে হবে, তবে এই কাজের জন্য ভালো একজন ইনভেস্টর দরকার, আর আমাদের এই বিজনেস দাঁড় করানোর জন্য একজন ইনভেস্টরও আছেন। সে কে? মাউসিয়াতের চাচা, উনি আমাদের সাহায্য করবেন। সব বুঝলাম, কিন্তু তোদের তো কয়েক মাস পর পরীক্ষা। আমরা পরীক্ষার আগেই চলে আসব। আপাতত রহমতুল্লাহ কি চায় এটাই জানতে হবে। পরীক্ষার পর আমরা সবাই দেশে ফিরব, কিন্তু এই বাসাটাও পরিবর্তন করতে হবে। অরুণিকাকে এখান থেকে সরাতে হবে। তুই আর আরাফ অরুণিকাকে নিয়ে অন্য কোথাও উঠলে ভালো হবে। ভাবছি অরুণিকাকে অন্য শহরে পাঠিয়ে দেবো, ওখানে একটা বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে দেবো। আমি আর আরাফ গিয়ে মাঝে মাঝে ওকে দেখে আসবো। হ্যাঁ, এটাই করতে হবে। ও তোদের সাথে একেবারে দেশে ফিরলে ভালো হবে। আর এমনিতেও আরাফ ওকে আমাদের বর্ষায় ছাড়বে না, আর একাও এই শহরে রাখবে না।
তাদের কথার মাঝখানে তুর্য আর আরাফ এলো। তুর্য দেয়ালে পেট ঠেকিয়ে আরাম করে বসলো আর বলল, বিজনেস দাঁড় করাতে অনেক সময় লাগবে, আর আমাদের পরিচয়ও গোপন রাখতে হবে। আরাফ বলল, জানিস এই মুহূর্তে বাংলাদেশের টপ বিজনেসম্যান সাহিল মির্জা। ইভান ভ্রুকুঞ্চকে বলল, মির্জা? তার মানে মির্জা গ্রুপের অ্যাডমিন? হ্যাঁ, শাহিদ মির্জার ছেলে। ইমন বলল, সাহিল মির্জা নতুন এমডি হয়েছে, কিন্তু ওর বাবা মৈত্রী গ্রুপের প্রথম শত্রু ছিল। ইভান বলল, আর ওদের ওই হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে থাকাটা স্বাভাবিক মনে হচ্ছে না, যেহেতু ওরা আমাদের শত্রুপক্ষ ছিল। এরই মধ্যে আহনাফ আর তাহমিদ এলো। ইভানের কথায় তাল মিলিয়ে আহনাফ বলল, ইভান ঠিকই বলেছে, আমার কাছে এই মুহূর্তে আর সেই সময়ের বিজনেস গ্রুপগুলোর একটা লিস্ট আছে। আহনাফ তার ফোনটা এগিয়ে দিল। ইভান ফোনটা দেখে বলল, এটা কি কোনো ক্লু? হ্যাঁ, ওই সময় মৈত্রী গ্রুপের পরেই বাস্কার গ্রুপ ছিল, তারপর চতুর্থতে মির্জা গ্রুপ, এখন শুরুতে মির্জা গ্রুপ, আর বাস্কার গ্রুপ তৃতীয়। বাকিগুলো মোটামুটি। এদের কাছাকাছি আসতে বাকিদের অনেক সময় লাগবে, আর মৈত্রী গ্রুপ ডাউন হওয়ার পরে মির্জা গ্রুপের এত উন্নতি হয়েছে। ইমন বলল, তবে এদের মধ্যে মুন্সি গ্রুপটা হয়তো নতুন, আগে এই গ্রুপের নাম শুনিনি। আরাফ বলল, হ্যাঁ, সুলতান মুন্সি। লোকটা আগে হোটেলে কাজ করত, ওখান থেকে এত বড় বিজনেস দাঁড় করিয়েছে। তবে এই গ্রুপটার সাথে এই মির্জা গ্রুপের একটা দ্বন্দ্ব আছে। কিসের দ্বন্দ্ব? তাদের পজিশনে তো আকাশ পাতাল পার্থক্য। কি বিষয় দ্বন্দ্ব এটা মিডিয়াতে এখনো আসেনি, তবে নিউজে এতটুকুই দেখেছিলাম। আজ শতাব্দীর এঙ্গেজমেন্ট। সৃজা তাকে সাজিয়ে ছেলের পাশে বসিয়ে দিল। শতাব্দী পাশ ফিরে এক নজর ছেলেটির দিকে তাকালো। ছেলে দেখতে সুন্দর, সুঠাম দেহ, তাহমিদের চেয়েও সুদর্শন, কিন্তু শতাব্দীর কাছে তো সেই রাঙা হয়ে থাকা মুক্তি বেশি প্রিয়। আশেপাশে অনেক অনেক কথা বলছে, শতাব্দীর কানে কিছুই ঢুকছে না। তার মাথায় ঘুরছে তাহমিদ আজ বাংলাদেশে যাচ্ছে। এখন সে কি আর তাহমিদের দেখা পাবে না? তার পাশে বসা বিরাজ কুমার নামের সেই ছেলেটি তাকে রিং পরিয়ে দিল, আর সে পুতুলের মতো বসে আছে। পিসিমা শতাব্দীর হাবভাব দেখে হেসে বললেন, আমাদের মেয়ে বড়ই লাজুক। শতাব্দী আনমনে হাসল, মনে মনে বলল, তোমাদের মেয়ে লাজুক না পিসিমা, মারাত্মক বেহায়া। তাই তো সব লাজ লজ্জা ভুলে সেই মানুষটার কাছে ভালোবাসার কথা জানতে চেয়েছে, আর সে আমাকে মুখের উপরে ফিরিয়ে দিয়েছে। এদিকে তাহমিদ আর ইমন এয়ারপোর্টে বসে আছে। তাহমিদের চোখ স্থির হয়ে আছে। ইমন তার দিকে তাকিয়ে বলল, মন খারাপ? তাহমিদ ইমনের কথা শুনে জোরপূর্বক হেসে বলল, না তো, মন খারাপ হবে কেন, বরং আজ ভালোই লাগছে। কত বছর পর দেশে ফিরছি। ইমন তাহমিদের কাঁধে হাত রেখে বলল, কাকে বোঝাচ্ছিস, আমাকে নাকি নিজেকে? তাহমিদ ইমনের দিকে তাকিয়ে রইল। সে আর কিছু বলতে পারল না। ইমন বলল, ও থেকে পাওয়ার জন্য সব ছেড়ে দেবে, তুই শুধু হ্যাঁ বলে দেখ। না, আমি চাই না ও আমার জন্য সব ছেড়ে দিক। প্লিজ ইমন, আমি এসব ব্যাপারে আর কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, আমি কিছুই বলবো না, তুই আমার চেয়েও ভালো বুঝিস, তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিস। এখনও সময় আছে, পরে যাতে কোনো আফসোস না থাকে। তারা দুজন সব ফর্মালিটিস পূরণ করে প্লেনে উঠে পড়ল। কিছুক্ষণ পরে প্লেন টেক অফ করবে। তাহমিদ ইমনের দিকে তাকিয়ে বলল, সিলেট থেকে সেদিন বাসে করে সোজা কলকাতা এসেছিলাম। সেদিন আমাদের সবার চেহারায় ভীতি ছিল। ইমন প্রশান্তের হাসি এসে বলল, হ্যাঁ, তবে আজ কোনো ভীতি নেই। ভয় তাদের পাওয়া উচিত যারা অপরাধ করেছে। আমরা তো শুধু তাদের পাপ দেখিয়ে দিতে যাচ্ছি। বিকেলে ফোন হাতে বসে আছে তুর্য। এখন তার প্রতিদিন উপমার সাথে মেসেজের মাধ্যমে কথাবার্তা হয়। উপমা তো রিকি বলতেই পাগল। এদিকে উপমার সাথে কথাবার্তা বলে তুর্যর ভালোই সময় কাটছে, কিন্তু উপমা রিকির প্রতি আরও দুর্বল হয়ে যাচ্ছে। আজ সকালে মেহেদি দিয়ে পুরো হাতে রিকির নাম লিখে তাকে ছবি পাঠিয়েছে। তুর্য এসব দেখে অবাক। সে লিখল, কেউ দেখলে কি মনে করবে? উপমা রিকির উত্তরে লিখল, মনে করলে করুক, আমার কিচ্ছু আসা যায় না। আর সবাই জানে আমি তোমার ভক্ত, আর ভক্তরাও তেমনই করে। তোমার মতো ভক্ত পেয়ে আমার ভালোই লাগছে। আচ্ছা, আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসে না? তুর্য মেসেজটা দেখে কী উত্তর দেবে বুঝতে পারছিল না, তাই সে কোনো উত্তর দিল না।
উপমা অনেকক্ষণ ধরে রিকির মেসেজের অপেক্ষায় আছে, কিন্তু মেসেজটা দেখার পরও কোনো উত্তর না আসায় সে চিন্তায় পড়ে গেল। আনমনে ভাবতে লাগলো, আমি কি ভুল কিছু বলেছি? তখন মিসেস সুলেখার ডাক পড়ল। উপমা রুম থেকে বেরিয়ে দেখলো তার বান্ধবী ইতু এসেছে তাকে নোট দিতে। ইতুকে সে নিজের রুমে নিয়ে এলো। ইতু চারপাশে দেখে চোখ বোলাতে বোলাতে বলল, সবই তো রিকির ছবি। উপমা লাজুক হেসে বলল, হ্যাঁ, রিকি ছাড়া আমার আর কে আছে বলো? ইতু হেসে বলল, তুই কবে যে এসব পাগলামি বন্ধ করবি? আমাদের ক্লাসের অন্তর তোকে কত পছন্দ করে, আর তুই আসিস অন্য দুনিয়ায়। দেখ, রিকি প্রেমে না পড়লেও আমি অন্তরকে সুযোগ দিতাম না। ও একটা খচ্চর, সারাদিন সিগারেট খায়, আর আমার রিকির কোনো বাজে অভ্যেস নেই। তুই কিভাবে জানলি? আমার তো ওর সাথে কথাই হয়, ওকে জিজ্ঞেস করেছিলাম, তখন বলেছিল। ইতু হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ল। উপমা বিরক্ত হয়ে বলল, হাসছিস কেন? তোর কল্পনা দেখে হাসছি। ওটা রিকি না রে, হয়তো রিকি সেজে তোর সাথে কেউ মজা করছে। উপমা তার ইনস্টাগ্রাম খুলে ইতুকে দেখালো। ইতু ভালোভাবে দেখে বলল, যতদূর জানি এইটাই তো রিকির ইনস্টাগ্রাম। আমার মনে হয় ওর অ্যাকাউন্ট থেকে কেউ মজা করছে। সব সেলিব্রিটিদের অ্যাকাউন্টগুলো নিজের হয় না। আর ওর এত সময় কোথায় তুই বল? শীঘ্রই ওর মোহগানটা বের হবে। ওর তো এখন সেই গান নিয়ে ব্যস্ত থাকার কথা। জানিস, কলকাতায় একটা সিনেমায় ওর 4টা গান থাকবে। উপমা মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ জানি, আর ওর সব আপডেট আমার কাছে থাকে, তোকে নতুন করে বলতে হবে না। ইতু উপমার কথা শুনে হাসতে লাগলো। ইতু ব্যাগ থেকে নোট বের করতে করতে বলল, এমন কারো প্রেমে পড় যাকে পাওয়া যাবে। শুধু শুধু মরিচিকার পিছনে ছুটিস না। কলকাতায় কি সুন্দর সুন্দর মেয়ের অভাব আছে নাকি যে রিকির চট্টগ্রামের দামপাড়ার এক কোণে বসে থাকা উপমাকে পছন্দ হবে? কথাটি শুনে উপমার খুব খারাপ লাগলো, তবে সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। ইতুকে শুকনো মেখেই বিদায় দিল। ইতু চলে যাওয়ার পর উপমা কিছুক্ষণ নীরবে কাঁদল। তারপর রিকির ইনবক্সে ঢুকে বলল, তোমার কি গার্লফ্রেন্ড আছে? এবার রিকি সাথে সাথে মেসেজটা দেখলো আর উত্তর এলো, হ্যাঁ আছে, কেন? মেসেজটা দেখে উপমার চোখে পানি টলমল করতে লাগলো। আবারও রিকির মেসেজ এলো। উপমা ঢুকে দেখলো সে একটা ছবি পাঠিয়েছে। ছবিটা ডাউনলোড করতে দেখলো একটা অল্প বয়সী মেয়ে লেহেঙ্গা পরে দোলনায় বসে আছে। উপমার সাথে সাথে লিখলো, কে এটা? উত্তর এলো, এটাই আমার গার্লফ্রেন্ড। মেসেজটা লিখেই অরুণিকা মুখে হাত দিয়ে হাসতে লাগলো। তুর্য ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো অরুণিকা তার ফোন হাতে নিয়ে হাসছে। সে তুর্যকে দেখেই ফোন রেখে দৌড়ে পালিয়ে গেল। তুর্য তাড়াতাড়ি ফোন নিয়ে উপমার শেষ কথাগুলো পড়ল আর দেখলো অরুণিকা নিজের ছবি পাঠিয়ে দিয়েছে। সে তাড়াতাড়ি ছবিটা ডিলিট করে বলল, সরি উপমা, ছবিটা আমার টুইঙ্কেলের, ও নিজেই দুষ্টুমি করে পাঠিয়ে দিয়েছে। ছবিটা সেভ হয়ে গেলে ডিলিট করে দিও প্লিজ। উপমা আবারও আর একটা মেসেজ দেখে তাড়াতাড়ি চোখের পানি মুছে বলল, তোমার টুইঙ্কল মানে ওকে তোমার গার্লফ্রেন্ড? আরে না, বাচ্চা মেয়েও, আমার বন্ধুর কাজিন। ও তোমার ফোন কিভাবে পেয়েছে? রুমে ছিল, নিয়ে ফেলেছে হয়তো। আচ্ছা এসব বাদ দাও। উপমা কিছু একটা ভেবে লিখলো, তোমার একটা ছবি দেবে? তুর্য মেসেজটা দেখে কোনো উত্তর না দিয়েই অফলাইনে চলে গেল। এরপর রুম থেকে বের হয়ে দেখলো অরুণিকা চেয়ারে বসে বসে আরাফের কেটে দেওয়া আপেল খাচ্ছে। তুর্যকে দেখেই সে নড়ে চড়ে বসলো। তুর্য চোখ ছোট ছোট করে বলল, টুইঙ্কেল এদিকে আসো। অরুণিকা আরাফের গা ঘেঁষে বসলো। আরাফ ভ্রকুচকে একবার অরুণিকার দিকে তাকালো, আরেকবার তুর্যর দিকে, তারপর বলল, তোদের আবার কি হয়েছে? তুর্য বলল, আমি আমার গার্লফ্রেন্ডকে ডাকছি, তুই কিছু বলিস না। আহনাফ গার্লফ্রেন্ড শব্দটা শুনেই রান্নাঘর থেকে বেরিয়ে এলো। তুর্য আবারও বলল, টুইঙ্কেল আসো। আহনাফ অরুণিকার সামনে দাঁড়িয়ে বলল, ও তোর গার্লফ্রেন্ড না? ওই আমার গার্লফ্রেন্ড, তাই না টুইঙ্কেল? আহনাফ রাগের দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে আছে। ইভান তাদের দুজনের চোখ মুখ দেখে বুঝলো তুর্য কোনো একটা বিষয়ে রেগে আছে। তুর্য সচরাচর রাগ দেখায় না, আর রাগ উঠলেও তা বোঝার উপায় থাকে না, কারণ সে রাগ প্রকাশ করে না। রেগে গেলেও শান্তভাবে কথা বলে। তবে সূক্ষ্মভাবে বোঝার উপায় হচ্ছে তুর্যের কান লাল হয়ে যায়,
যা ইভান খেয়াল করেছে। এদিকে আহনাফেরও রাগ ওঠা শুরু করেছে, তাই সে দুজনকে দুপাশে সরিয়ে দিয়ে অরুণিকাকে উদ্দেশ্য করে বলল, অরুণিকা, তুমি কি কিছু করেছ? তুর্য রেগে আছে কেন? অরুণিকা আরাফের শার্ট খামচে ধরে বলল। আমি তো দুষ্টামি করেছি। আরাফ বলল। কি করেছো? তুর্য শান্ত কণ্ঠে বলল, ও আমার চ্যাট লিস্টের একটা মেয়েকে লিখেছে, ও আমার গার্লফ্রেন্ড। শুধু তাই না, ছবি সহ পাঠিয়ে দিয়েছে। আরাফ ভ্রুকুচকে অরুণিকার দিকে তাকালো। আরাফ বলল, ও বুঝতে পারেনি, আমি ওকে বুঝিয়ে বলবো। ভাই, রিকি নামের আইডি থেকে পাঠিয়েছে। আমি যেখানে সব কিছুই হাইড করে রাখি, ও সেখানে ছবি দিয়ে বসে আছে। মেজাজ খারাপ হয় না বল? ভাই, রিকি নামের আইডি থেকে পাঠিয়েছে। আমি যেখানে সব কিছুই হাইড করে রাখি, ও সেখানে ছবি দিয়ে বসে আছে। মেজাজ খারাপ হয় না বল? অরুণিকা মাথা নিচু করে বলল, আমি আর তোমার ফোন ধরবো না। তুর্য কিছু না বলে রুমে চলে গেল। আহনাফ অরুণিকাকে কিছু বলতে যাবে, আরাফ তাকে ইশারায় চুপ থাকতে বলল। ইভানও আহনাফকে টেনে নিয়ে গেল। অরুণিকা এবার আরাফের কোলে মাথা রেখে বলল, আরাফ, রকস্টার কি আমার সাথে রাগ করেছে? আরাফ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হয়তো একটু করেছে, দেখবে কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। তুমি এখন থেকে কারো ফোন ধরবে না, অনুমতি নিয়েই ধরবে, ঠিক আছে? অরুণিকা মাথা নেড়ে বলল, আচ্ছা। এদিকে তাহমিদ আর ইমন সন্ধ্যায় বাংলাদেশ এসে পৌঁছালো। এয়ারপোর্ট থেকে বের হয়েই আশেপাশে ব্যস্ত মানুষদের দিকে ইমনের চোখ টলমল করে উঠল। 8 বছর পর দেশে ফিরেছে, অথচ তাদের কেউই নিতে এলো না। আসবেও বা কে? আপন কেউ তো আর বেঁচে নেই। এরপর তারা দুজনেই পাশের একটা হোটেলে উঠল। তারপর রাতে বিশ্রাম করে সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। চট্টগ্রাম এসে পৌঁছাতেই দুপুর হয়ে গেল। স্টেশন থেকে সোজা তারা তাদের পুরনো এলাকায় ফিরে এলো, যেখান থেকে সেই রাতে তারা পালিয়ে গিয়েছিল। গাড়ি দাঁড় করাতেই ড্রাইভার বলল, মামা, এন্ডি কি তোর আর বাড়ি নেই? তাহমিদ বলল, না মামা, আমরা এমনি একটা জরুরি কাজে এসেছি। ও, এই এলাকার খবর জানো নে? কি খবর? বহুত বছর আগে এন্ডে এক রাইতিয়া বেগুনারে মায়ের হারাইল, ঘরত অহন লাইগা দিল। বহুত জানো কয় ওই এলাকায় জিন ভূত আছে। এখন এন্ডে আর খানিক খায় নয়, তাই গড় ফেলাইয়া বেগুন গেলা কই আছিল। ইমন তার ছেলে সুরে বলল, ভালো মানুষ হলে খুন হয়েছিল কেন? ও বাজি, ইন্নাও বুঝিবা তোহারা ইন বেগুন পলিটিক্স আরাও এতক্ষণি না বুঝি। ড্রাইভারটা গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, এন্ডে বেশিক্ষণ না থাইকা বহুত বছর ধইরা খালি তো কি আছে না আছে কই জানে। তাহমিদ মুচকি হেসে বলল, আচ্ছা। ড্রাইভার চলে যাওয়ার পর ইমন বলল, তার মানে এই এলাকায় এখন আর কেউ থাকে না? তারা দুজনেই সামনের বড় গলিতে ঢুকলো। রাস্তাটা 8 ফুট প্রশস্ত। 8 বছর আগে রাস্তার ডান পাশে এলাকার কবরস্থানটি ছিল, আর এখন সেই কবরস্থান বড় বড় গাছ আর ঘাস লতায় ছেয়ে গেছে। বাম পাশে 4 তলার সেই মান্নান ম্যানশনটা এখনও আছে, তবে সেটা এখন পরিত্যক্ত। 8 বছর আগে এই বাড়ির মালিক মান্নান সাহেব অনেক বয়স্ক ছিলেন। এতদিনে তার বেঁচে থাকার কথা না, আবার থাকলেও থাকতে পারেন। মান্নান ম্যানশনের সামনে এলাকার মাঠ। তারা ছোটবেলায় এখানে এসে এলাকার বাচ্চাদের সাথে খেলতো। মাঠের পাশে একটা মসজিদ, এখন মসজিদটার বাইরেও তালা দেয়া। এই গুলির শেষ মাথায় 2টো বড় রাস্তা চলে গেছে। বাম পাশের রাস্তাটায় এই এলাকার সাধারণ মানুষেরাই থাকতো। রাস্তার বাম পাশে মুখোমুখি আর পাশাপাশি মোট 20টা ভবন ছিল, যার বেশিরভাগই 10 তলা। এসব ফ্ল্যাটে অনেক মানুষ থাকতো, আর আজ পুরো এলাকা বিরান। তাহমিদ অবাক হয়ে বলল, এতগুলো মানুষ এই এলাকা ছেড়ে দিয়েছে, বাড়িগুলো আগের মতো রয়ে গেছে, কি অদ্ভুত ব্যাপার। ইমন বলল, হয়তো ভেবেছে এই এলাকায় থাকলে তাদেরও খুন হতে হবে। এমনিতেই এই এলাকায় যারা ছিল তারা হয়তো সেদিন রাতে খুনিদের দেখেও থাকতে পারে। জুবাইয়ের আঙ্কেল তো সেদিন রাতে এই রাস্তা দিয়েই বের হয়েছিলেন। ওরা এখানেই তার উপর গুলি চালিয়েছিল। এরা কি সবাই তাহলে ভয় পালিয়েছে? এটাই বুঝতে পারছি না, এতগুলো বাড়ি এভাবেই পড়ে আছে, এত বড় এলাকা 8 বছর ধরে পরিত্যক্ত। বিষয়টা খুব অদ্ভুত লাগছে।
অন্তত এই জায়গাগুলো যাদের, তারা তো বিক্রি করে দিতে পারতো। হয়তো কেউ কিনতে চায়নি। তারা এবার ডান পাশের রাস্তায় ঢুকলো। সেখানে একটা বড় লোহার গেট, আর সেই গেটটিতে লতা গাছ জন্মেছে। ভাঙা গেটটির সামনে গিয়ে তাহমিদ সেটা ধাক্কা দিতেই নীরব পরিবেশটা ভুতুড়ে শব্দ তুলল। ইমন কিছুটা ভয় পেয়ে বলল, কেউ আমাদের এখানে দেখলে সন্দেহ করতে পারে। এখানে কে আসবে? আসতেই পারে, দাঁড়া, আমার কাছে ক্যামেরা আছে। ক্যামেরা দিয়ে কি করবি? ইমন ব্যাগ থেকে ক্যামেরা বের করতে করতে বলল, কেউ এখন দেখলে বলবো প্যারানর্মাল অ্যাক্টিভিটি শ্যুট করতে এসেছি। বাহ, চমৎকার বুদ্ধি। তোকে এই বুদ্ধি কে দিয়েছে? তুর্য। তারা গেট খুলে ভেতরে ঢুকলো। আগে গেটের পাশেই ছোট একটা বাগান ছিল। বাগানের ভেতরে 4 তলা পাকা বাড়ি। মূলত এই বাড়িতেই তাদের বাড়ির সব পাহারাদাররা থাকতো। এরপর সোজা রাস্তা, রাস্তার ডান পাশে বড় বড় গাছ, বাম পাশে তাদের বাড়ির সীমানা দেয়াল। প্রায় 5 মিনিট হাঁটার পরেই তাদের বাড়িগুলোর প্রধান গেট। যদিও এই এলাকাটা সম্পূর্ণ তাদেরই ছিল, এই এলাকায় অনুমতি ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ ছিল। মূলত বাড়ির প্রথম লোহার গেটটি মৈত্রী ম্যানশনকে এলাকার বাকি সাধারণ বাড়ি থেকে আলাদা করে রেখেছিল। তবে এই দ্বিতীয় গেটটি তাদের বাড়িতে ঢোকার পথ। এই গেটটিও ভাঙা। গেটটি দিয়ে ঢুকতেই সামনে বড় একটা ইটের তৈরি খোলা রাস্তা, আর সেখানেই দাঁড়িয়ে আছে একটা কৃত্রিম ঝর্ণা। বাম পাশে 2 তলা সেই পুরনো গ্যারেজ। গ্যারেজের কাঁচের দেয়ালগুলো ভেঙে গেছে, ভেতরে পোড়া গাড়িগুলো দেখা যাচ্ছে। গেটের মুখোমুখি আর ডান পাশে তাদের সেই পোড়া বাড়িগুলো ঠাঁই দাঁড়িয়ে আছে। এসব দেখে তাহমিদ হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। সেদিন রাতের সেই আগুনের দৃশ্যটি আবারও চোখের সামনে ভেসে উঠেছে। ইমন ভেতরে গিয়ে তাদের বাড়ির সামনে সিঁড়িতে বসল। সেকেন্ড খানিকের মধ্যেই ইমনের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। সে দাঁতে দাঁত চেপে বলল, এই নৃশংস হত্যার শাস্তি হবেই হবে। মির্জা গ্রুপ, বাস্কার গ্রুপ, সব কটা গ্রুপকে একেবারে দুলে মিশিয়ে দেব। আর রহমতুল্লাহ, শাহবাজ খান, এদের কেউই রক্ষা পাবে না। যেই জড়িত থাকবে সবাইকে শেষ করে দেব। তাহমিদ ইমনের পাশে বসে বলল, আমাদের আজ থেকেই প্রতিশোধের প্রথম ধাপ শুরু করতে হবে। যেহেতু আমরা এখনো নিশ্চিত নই কে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাই এই মুহূর্তে আমাদের ভেবেচিন্তে এগোতে হবে। সবার প্রথমেই রহমতুল্লাহ সম্পর্কে সব তথ্য বের করতে হবে। প্রথমত, সে দিনরাত এই জুবাইরা আঙ্কেল আমাদের আমবাগান পাঠিয়েছিলেন। সেদিন রহমত চাচার পরিবর্তে অন্য কারো আসার কথা ছিল। তাহলে যার আসার কথা ছিল সে কে ছিল? আর রহমত চাচা কিভাবে জানলেন আমরা ওখানে যাব? দ্বিতীয়ত, জুবাইর আঙ্কেল বলেছিলেন শত্রু আমাদের চোখের সামনেই ছিল, তার মানে আমাদের পরিচিত কেউ। রহমত চাচা, রিয়াদুর রহমান, শাহবাজ খান, এরা 3 জনই আমাদের পরিচিত। তৃতীয়ত, এদের মধ্যে কেউ একজন আমাদের শত্রু পক্ষের সাথে জড়িত ছিল, আর মির্জা গ্রুপের শাহেদ মির্জাই আমাদের প্রথম শত্রু। ইমন, আমাদের হাতেই সব ক্লু আছে, অথচ একটা জিনিসই সব এলোমেলো করে দিচ্ছে, আর সেটা হলো কেন রহমত চাচা আমাদের সেদিন বাঁচিয়েছিলেন। ল্যাপটপ সামনে নিয়ে বসে আছে তাহমিদ। রহমতুল্লাহর কিছু তথ্য আগে থেকেই তাদের জানা ছিল। এখন সে পুরনো তথ্যগুলোর সাহায্যে রহমত চাচার সম্পূর্ণ অতীত ইতিহাস বের করে নিল। এরপর ইমনের কাছে এসে বলল, ইমন, উনি আমাদের নিচের সম্পর্কে কিছুই মিথ্যে বলেননি। উনি যেই কোম্পানিতে কাজ করত সেই কোম্পানির মালিকের সাথে ফোনে কথা হয়েছে। রহমত চাচা একটু জেদি মানুষ ছিলেন, কার সাথে নাকি ঝামেলা হয়েছিল, এরপর চাকরিটা ছেড়ে দেন। ইমন বলল, এরপরেই তিনি মৈত্রী গ্রুপে কাজ নিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু উনি এত অভিজ্ঞ ছিলেন না, তাই বেশি দিন আমাদের কোম্পানিতে কাজ করতে পারেননি। আর ওনার জন্য সেই সময় মৈত্রী গ্রুপ ছোটোখাটো একটা সমস্যায় পড়েছিল। উনি কি এই জন্য প্রতিশোধ নিয়েছেন? ইমন, জাস্ট তার অযোগ্যতার জন্যই তাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল। এর সাথে খুনের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে এখন উনি কোথায় আছেন? যাকে জিজ্ঞেস করেছি সে আর কিছুই জানে না, তবে তার ঠিকানা দিয়েছে। কোথায় থাকেন? তাহমিদ বলল, কাপাসগোলা। বাকিটা আমাকে ইমেলে পাঠাবে বলেছে। ঠিকানাটা পাঠালে আমরা আজই রাতের দিকে ওই বাড়িটা দেখে আসবো। সন্ধ্যায় রহমতুল্লাহর খবর দেওয়া লোকটি ঠিকানা পাঠিয়ে দিল। তাহমিদ আর ইমন সেই ঠিকানায় চলে গেল। ইমন রহমতুল্লাহর বাড়ির সামনে দাঁড়িয়ে বলল, আমার বিশ্বাস হচ্ছে না এই বাড়ি ওনার।
তাহমিদ চিন্তিত কণ্ঠে বলল, উনি যদি একতলা সেমি পাকা বাড়িতে থাকেন তাহলে আমাদের প্রতি মাসে বা 2 মাস পর পর এত টাকা কিভাবে পাঠাতেন? এমন বাড়িতে থাকা মানুষের কাছে 6টা ছেলের খরচ বহন করা তো সহজ কথা নয়। হয়তো ওনার এখনই এই অবস্থা, আগে ভালো অবস্থায় ছিল। আর এমনও তো হতে পারে আমরা ভুল ঠিকানে এসেছি। একটা কাজ করি, আগে আমরা ওনার জন্য অপেক্ষা করি। কোনো না কোনো সময় তো উনি বাসা থেকে বের হবেনই। এরপর যদি নিশ্চিত হই এটা ওনার বাড়ি, তাহলে এখানের কাউকে জিজ্ঞেস করে নেব তিনি কত বছর ধরে এখানে আছেন। তারা দুজন 11:30 পর্যন্ত রহমতুল্লাহর অপেক্ষায় ছিল। ঘড়ির কাঁটা ঠিক 11:30 ঘর ছাড়াতেই হঠাৎ তাহমিদ ধপ করে মাটিতে বসে পড়ল। ইমন তার হাত ধরে বলল, কি হয়েছে তোর, ঠিক আছিস তো? তাহমিদ ক্ষীণ কণ্ঠে বলল, পাপ্পা পা অবশ্যই আসছে। ইমন তাকে টেনে উঠালো আর পাশের একটা দোকানের সিঁড়িতে বসলো। তাহমিদ বলল, যেই কাজে এসেছি তুই সেই কাজটা কর। তোর খারাপ লাগলে হোটেলে ফিরে যাই, চল, আমরা অন্য একদিন আসবো। না, এত সময় নেই আমাদের হাতে। ইমন তাহমিদের জোড়াজুড়িতে আবারও সেই বাড়ির সামনে এসে দাঁড়ালো। আরও কিছুক্ষণ দাঁড়ানোর পর ইমন এসে তাহমিদকে বলল, এমনও তো হতে পারে আমরা এখানে আসার আগে রহমতুল্লাহ বাসায় ঢুকে পড়েছিল। হঠাৎ তাহমিদ চোখ বড় বড় করে সামনে তাকালো। ইমন পেছনে ফিরে তাকাতেই দেখলো রহমতুল্লাহ একটা বড় গাড়ি থেকে নামছে। ইমন ভ্রুকুচকে বলল, সেমি ফাঁকা বাড়ি আর এত বড় গাড়ি, অদ্ভুত তো। রহমতুল্লাহ হাত নেড়ে গাড়ির ভেতরে বসে থাকা আগন্তুককে বিদায় দিয়ে বাড়িতে ঢুকে পড়ল। ইমন তাড়াতাড়ি সিগারেটে ধরিয়ে অন্যদিকে মুখ ঘোরালো, যাতে রহমতুল্লাহর কোনো সন্দেহ না হয়। তিনি ঘরে ঢোকার পরই তাহমিদ আর ইমন রাস্তায় এসে দেখলো গাড়িটা চলে যাচ্ছে। তাহমিদ বলল, আমাদের গাড়িটার পেছু দেওয়া উচিত, হয়তো মির্জা গ্রুপের কেউ হবে। ইমন আশেপাশে রিক্সা ছাড়া কোনো সিএনজি দেখতে পেল না। এখন রিক্সা নিয়ে এই গাড়ির পিছু করা অসম্ভব। ইমন তাড়াতাড়ি গাড়িটার নাম্বার মুখস্থ করে ফোনে লিখে রাখলো। এরপর তারা হোটেলে ফিরে এলো। রাতে ইমন তাহমিদের পায়ে ওষুধ মালিশ করে দিতে লাগলো। তাহমিদের পা ফুলে গেছে। সে ইমনকে বলল, আমি তো মনে হয় পঙ্গুই হয়ে যাব, বেশিক্ষণ দাঁড়ালেই পাটা অবশ্যই আসে। তোর কিছু হবে না, তুই রেস্ট কর, কাল আমি একাই বের হব। না, আমি তোকে একা ছাড়বো না। আমি এখন আর বাচ্চা ইমন নই, আমি একাই যেতে পারবো। পরের দিন ইমন একাই রহমতুল্লাহর বাড়ি গেল। আশেপাশের লোকেদের সাথে কথা বলে জানতে পারল তিনি প্রায় 20 বছর ধরে এই বাড়িতে আছেন। ইমনের এবার সন্দেহ হলো, যেই মানুষ সেমি পাকা বাড়িতে 20 বছর ধরে আছে তার পক্ষে এতগুলো টাকা, তাও 2 মাস পর পর পাঠানো এত সহজ হবে না। তাহলে উনি এত টাকা কোথায় পেলেন? তিনি অন্তত কোনো বহুতল ভবনে ভাড়া থাকলেও এটা চিন্তা করা যেত। এবার ইমন সবাইকে কনফারেন্স কল করে বিষয়টা জানালো। আরাফ বলল, এমনও তো হতে পারে আমাদের নামে ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সেখান থেকেই তুলেছে। তাহমিদ বলল, কিন্তু এটা তো সম্ভব না, এর জন্য তো সাইন করা চেক বই লাগবে। আর ওই দিন বাড়িতে আগুন লাগার পর তো সব জরুরি কাগজপত্র ছাই হয়ে যাওয়ার কথা। আহনাফ বলল, হয়তো ওনার কাছে কোনো সাইন করা চেক বই আছে। ইমন বলল, আচ্ছা, আমরা ব্যাংকে গিয়ে খবর নিয়ে দেখি। এর পরের দিন তাহমিদ আর ইমন দুজনেই একসাথে ব্যাংকে গেল। অনেকগুলো ব্যাংকেই তাদের অ্যাকাউন্ট ছিল, সবকটাই এখন বন্ধ হয়ে গেছে। প্রায় 8-9 বছর বন্ধ থাকায় তাদের নামে থাকা ডিপিএসগুলো রাষ্ট্রীয় মালিকানায় চলে গেছে। তাদের পুরনো অ্যাকাউন্টগুলো চালু করতে হলে তাদের বাবা মার মৃত্যু সাধন আর তাদের পরিচয়পত্র জমা দিতে হবে, যা এই মুহূর্তে অসম্ভব। সব খবরাখবর নিয়ে ইমন আর তাহমিদ হোটেলে ফিরে এলো। তাহমিদ ইমনকে বলল, এখন এই রহমত চাচাই আমাদের মারাত্মকভাবে কনফিউজ করে দিচ্ছে। ইমন কিছু একটা ভেবে বলল, কেউ কি ওনাকে টাকা দিচ্ছে? কেন টাকা দিবে? আমাদের ভরণ পোষণের জন্য। কে করবে এমন কাজ? সবাই তো আমাদের শত্রু। এখানে কিছু একটা তো আমরা মিস করে যাচ্ছি। আচ্ছা, ওই গাড়িটা কার হতে পারে? রহমত চাচাকে এত রাতে কে তার বাসায় পৌঁছে দেবে? আর এত রাতে উনি আসছেনও বা কোথা দেখে? উনি যেই দোকানে চাকরি করেন ওটা একদম ওনার বাসার কাছে। বাসায় ফিরতে 20 মিনিট লাগবে, আর দোকান বন্ধ করেন 8টার পর। তাহলে এত রাত পর্যন্ত তিনি কোথায় ছিলেন? ওই গাড়িটা মির্জা গ্রুপের কারো হবে না তো? আহনা ফেটাতে সাহায্য করতে পারবে। গাড়িটা ইন্ডিয়ান কোম্পানির, আর সেটা ইন্ডিয়া থেকেই এসেছে। তাই এই তথ্য পেলেও পাওয়া যাবে, কারণ মাউশিয়াতের চাচার অনেক বড় বড় বিজনেস কোম্পানির মালিকের সাথে সম্পর্ক আছে।
উনি এই ব্যাপারে তথ্য নিয়ে ফেলবে। ইমন সেদিনই আহনাফকে গাড়ির ব্যাপারে জানালো। মাওশাদের চাচাকেও সব বলল। তিনি আহনাফকে নিয়ে সেই কোম্পানির মালিকের সাথে দেখা করতে গেলেন। সেই মালিকের সাক্ষাৎ পেতে মোটামুটি 1 সপ্তাহ লেগে গেল। এই 1 সপ্তাহ ইমন আর তাহমিদ মির্জা গ্রুপ আর বাস্কার গ্রুপের অনেক তথ্য বের করে ফেলেছে। আর এও জেনেছে মুন্সি গ্রুপের সাথে মির্জা গ্রুপের দ্বন্দ্বের কারণ শাহেদ মির্জার মেয়ে সাবা সুলতান মুন্সির ছেলে ইসমামকে ভালোবাসে। এমন খবরও পাওয়া গেছে তারা কাজী অফিসে বিয়ে করতে গিয়েও করতে পারেনি। তবে এসবের কোনো নিশ্চিত সত্যতা নেই। এসব খবর মিথ্যেও হতে পারে, আবার কোনো অংশে সত্যও হতে পারে। এদিকে গাড়ির কোম্পানির মালিক বাংলাদেশে তাদের যেই ব্রাঞ্চ আছে সেখানে খবরটা পৌঁছালো। আর সেখান থেকে গাড়িটির মালিকের খবর আসলো প্রায় 20 দিন পর। আহনাফ নামসহ সম্পূর্ণ তথ্য ইমনকে মেসেজ করে পাঠিয়ে লিখল, চাচু ঠিকই বলেছে, শত্রু আমাদের নাকে ডগায় ছিল। ইমন নামটা দেখে চোখ বড় বড় করে তাহমিদের দিকে তাকালো। তাহমিদ ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, গাড়ির মালিককে? ইমন বলল, মুর্শিদ জুবায়ের। তাহমিদ নামটা শুনে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, মামা। হ্যাঁ, তোর মামা এই খুনের সাথে জড়িত। তাহমিদের হাত কাঁপছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, অসম্ভব মামা, আমার বাবা মাকে খুন করবে কেন? এটা তো উনিই জানবেন। ইমন এবার তাহমিদের হাত ধরে বলল, উনি আমাদের সাথে অন্যায় করেছেন। আমি জানি তুই তোর মামাকে খুব ভালোবাসিস। উনি আগে অনেকবার বাসায় এসেছিল, তোকে অনেক আদর করতো। ভাই, এসবের জন্য কি তুই পিছিয়ে যাবি? তাহমিদ নিজেকে শান্ত করে বলল, অসম্ভব। আমি আমার বাবা মা, দাদি, আত্মীয় স্বজন, পরিচিত মুখ সবাইকে হারিয়ে ফেলেছি। আর এর পেছনে যদি মুর্শিদ জুবাইরি থেকে থাকেন তাহলে আমি ওনাকে কখনোই ক্ষমা করব না। তারা বাংলাদেশে আরও 2 সপ্তাহ ছিল। এর মধ্যে মুর্শিদ জুবাইয়ের অনেক খবর তারা পেয়ে গেল। এর মধ্যে চাঞ্চল্যকর তথ্য ছিল, মুর্শিদ জুবাইর কয়েক বছর আগে বাস্কার গ্রুপে ইনভেস্ট করেছিল। এরও আগে মির্জা গ্রুপকে একটা প্রজেক্ট তৈরিতে সাহায্য করেছিল। এসব জানার পর খুনিদের মুখগুলো তারা চিনে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। এবার তারা ফাইনাল পরীক্ষা দিয়ে স্থায়ীভাবে দেশে ফিরবে। হাতে কাচের চুড়ি পরে এদিক ওদিক হাঁটছে অরুণিকা। চুড়ির টুং টাং শব্দ পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। আহনাফ ল্যাপটপের সামনে বসে আছে। তার অনার্স ফাইনাল পরীক্ষা চলছে আর আগামীকাল তাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে। এখন সে ল্যাপটপে বসে সেই প্রেজেন্টেশনের জন্য স্লাইড তৈরি করছে। কিন্তু অরুণিকার চুরির শব্দে তার মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে। সে ল্যাপটপ থেকে চোখ তুলে অরুণিকার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কারো বিয়ে নেমেছে? অরুণিকা আহনাফের আজগুবি প্রশ্ন শুনে অবাক হয়ে তার দিকে তাকালো। আহনাফ তার হাতের দিকে ইশারা করে বলল, এসব কি শুরু করেছো? এত রাতে সংসারে বসে আছো কেন? অরুণিকা তার হাত ঝাঁকিয়ে তার চুড়িগুলোতে গুঞ্জন তুলে বলল, সং আবার কি? জোকার। অরুণিকা কপালে হালকা চাপড় মেরে বলল, হায় আল্লাহ, এই ছেলে বলে কি? জোকারেরা কি চুরি পরে নাকি? চুরি তো মেয়েরা পরে। তুমি জোকারও চেনো না? জোকার হচ্ছে যার নাকে। আহনাফ অরুণিকাকে থামিয়ে বলল, হয়েছে, আর ব্যাখ্যা দিতে হবে না। এখন চুলগুলো খুলে রাখো। অরুণিকা ভ্রুকুচকে আহনাফের দিকে তাকিয়ে রইল। আহনাফ আবারও ল্যাপটপে মনোযোগ দিল। কিছুক্ষণ পর আবারও চুরির শব্দ হলো। অরুণিকা চুরি পরেই টেবিলের জিনিসপত্র নাড়াচাড়া করছে। আহনাফ বিরক্ত হয়ে বলল, তোমাকে চুলগুলো খুলতে বলেছিলাম না? অরুণিকা এবার কোমরে হাত রেখে বলল, আমার হাত, আমার চুরি, তুমি খুলতে পারার কে? তোমার হাত তোমার চুরি, কিন্তু এটা আমার রুম। তো? আহনাফ তাতে দাঁত চেপে বলল, রুম থেকে বের হও, যাও। কোথায় যাব? ড্রয়িং রুমে ইভান পড়ছে, রকস্টারের রুমে তাওমিদ আর আরাফ, আমার রুমে ইমন আর রকস্টার, আর এই রুমে তুমি একা। আমি একা? তাই তুমি আমাকে বিরক্ত করতে এসছো? আরে না না, সব রুমে 2 জন করে আছে। এই রুমে একজন হলে তো আর সমান হয় না। স্কুলে মাস্টারমশাই পড়িয়েছেন, সমান সমান সুযোগ সবাইকে দেওয়া উচিত। তাই আমি এই রুমে বসে সুযোগ নিচ্ছি। আহনাফ তাতে দাঁত চেপে বলল, কাকে সুযোগ দিচ্ছ শুনে? এই রুমকে। এখন এই রুমে কার্বন ডাইঅক্সাইডের সমতা হবে। তুমি ইভানের পাশে বসে সমতা করে নাও। অরুণিকা চাপা কণ্ঠে বলল,
ওর ভয়ে আমি তো শ্বাস ত্যাগ করতেই ভুলে যাই, তখন তো সমতা হবে না, বোঝনি তুমি? আল্লাহর ওয়াস্তে চুরুগুলো খুলে চুপচাপ যা করার করো। তোমার এসব উদ্ভট লেকচার শোনার কোনো ইচ্ছা আমার নেই। অরুণিকা এবার আহনাফের দিকে তাকিয়ে ইচ্ছে করেই চুড়িগুলো ঝাঁকাতে লাগলো। আহনাফ বসা থেকে উঠতেই সে পালাতে যাবে, আহনাফ তাকে খপ করে ধরে ফেলল। অরুণিকা ক্ষীণ কণ্ঠে বলল, আচ্ছা, আর শব্দ হবে না। আহনাফ রাগী দৃষ্টিতে অরুণিকার দিকে তাকিয়ে নিজেই জোর করে চুড়িগুলো খুলে তার আলমারিতে তুলে রাখলো। অরুণিকা আহনাফের পাশে বসে বলল, আমার চুড়িগুলো দাও না প্লিজ, আমি আর শব্দ করব না। একদম গালিয়ে চুরুগুলো পাবে। অরুণিকা মুখ ফুলিয়ে রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। সে রুমে এসে দেখলো দুর্য আর ইমন খুব মনোযোগ নিয়ে পড়াশোনা করছে। সে আস্তে করে তার ড্রয়ার খুলে চুড়ির আর একটা বক্স বের করে সেগুলো পরে নিল আর আহনাফের রুমে চলে এলো। রুমে এসে এবারও সে ইচ্ছে করেই চুড়িগুলো ঝাঁকাতে লাগলো। আহনাফ হাত মুঠো করে রাগী দৃষ্টিতে ল্যাপটপ থেকে মাথা তুলে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা ভাব নিয়ে বলল, আমার চুড়িগুলো দাও, তারপর আমি এগুলো খুলে ফেলবো। তুমি কিন্তু মারাত্মক বেয়াদবি করছো। অরুণিকা মুখ ফুলিয়ে বলল, আমার চুড়ি দাও আগে। আহনাফ চেয়ার ছেড়ে উঠে অরুণিকার সামনে দাঁড়িয়ে বলল, চুরি তো এতক্ষণ আলমারিতে ছিল, এখন দেখো তোমার এই চুরুগুলোর স্থান কোথায় হয়। আহনাফ এবারও অরুণিকাকে শক্ত করে চেপে ধরে তার হাত থেকে চুড়িগুলো খুলে নিল আর অরুণিকার রুমে গিয়ে তার ড্রয়ার আর আলমারিতে থাকা সব চুড়ি বের করে নিয়ে নিজের ঘরের চলে এলো। অরুণিকা আর চুড়িগুলো নেওয়ার জন্য আহনাফের পিছে পিছে ঘুরছে। আহনাফ হুট করে রুমের জানালা খুলে চুড়িগুলো সব জানালা দিয়ে নিচে ফেলে দিল। ঘটনার আকস্মিকতায় অরুণিকা হতভম্ব হয়ে গেছে। আহনাফ এমন কিছু করবে সে কল্পনাও করেনি। অরুণিকা জানালা দিয়ে নিচের দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো ছলছল করে উঠল। সে এবার রাগী দৃষ্টিতে আহনাফের দিকে তাকালো, তারপর আরাফের কাছে গেল। আরাফ অরুণিকাকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে অরু, এভাবে গাল ফুলিয়ে বসে আছো কেন? অরুণিকা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আহনাফ আমার সব চুড়ি জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছে। অরুণিকার কথা শুনে তাহমিদ আর আরাফ তার দিকে তাকালো। আরাফ অরুণিকার অভিযোগ শুনে আহনাফের কাছে আসতেই আহনাফ নিজের যুক্তি দেখিয়ে বলল, ওর শাস্তি হওয়া উচিত ছিল, এখন আর ভুলেও কখনো আমাকে বিরক্ত করতে আসবে না। আরাফ এরপর অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, থাক, আমি তোমার জন্য আরো চুরি এনে দেবো। অরুণিকা পা ধাপিয়ে কাঁদতে লাগলো আর বলল, না, আমার ওই চুড়িগুলোই লাগবে। আরাফ আর তাহমিদ কোনোভাবে তাকে বুঝিয়ে অন্যদিকে মনোযোগ ফেরালো। তবে অরুণিকাও চুপ করে বসে থাকার মতো নয়। সে মনে মনে সিদ্ধান্ত নিল সে আহনাফকেও শাস্তি দেবে। সকালে আহনাফ কলেজে যাওয়ার জন্য তার ড্রয়ার খুলে দেখল সেখানে তার হাত ঘড়িটা নেই। আশেপাশে খুঁজে যখন পেল না তখন সে আলমারি খুলল। আহনাফকে অনেকক্ষণ ধরে আলমারিতে ঘাঁটাঘাঁটি করতে দেখে তাহমিদ বলল, কলেজে যাবে না, আলমারিতে কি খুঁজছিস? অদ্ভুত তো, আমার একটা ঘড়িও খুঁজে পাচ্ছি না। হঠাৎ তার টনক নড়ল। সে জোরে পা চালিয়ে অরুণিকার কাছে গেল। গিয়ে দেখলো অরুণিকা বিছানায় উপর হয়ে শুয়ে দুই পা উপরে তুলে গালে হাত দিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। আহনাফকে দেখে সে তাড়াতাড়ি উঠে পা দুটা দুই পাশে মেলে বসলো আর বলল, আসো আসো, তোমার অপেক্ষায় অরুণিকা চৌধুরী তার দুয়ার খুলে বসে আছে। আহনাফ দাঁতে দাঁত চেপে বলল, তুমি দিন দিন খুব বেয়াদব হয়ে যাচ্ছ। এখন বলো আমার ঘড়িগুলো কোথায়? আছে একটা জায়গা, কিন্তু উত্তর পাবে 1 ঘন্টা পর। যদি এখন উত্তরের অপেক্ষায় বসে থাকো তাহলে তোমার পরীক্ষার 12টা বেজে যাবে। আহনাফ রাগী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে চলে গেল। এরপর বিকেলে আহনাফ বাসায় আসার পর অরুণিকা বলল, তোমার ঘড়ি কোথায় জানতে চাও? হ্যাঁ, কোথায়? অরুণিকা ডাস্টবিনের দিকে ইশারা করতেই আহনাফ দৌড়ে সেদিকে গেল। গিয়ে দেখলো ডাস্টবিন খালি। আহনাফ বলল, কোথায়? অরুণিকা খালি ঝুড়ির দিকে তাকিয়ে বলল, ওপস, রকস্টার তো কিছুক্ষণ আগে ময়লাগুলো ফেলে এসেছিল। ইস, তাহলে তোমার ঘড়িগুলো সব সামনের বড় ময়লার ঝুড়িতে চলে গেছে। আহনাফ নিচে নেমে একটা কাঠি দিয়ে ময়লাগুলো নেড়ে চেড়ে দেখলো ঘড়িগুলো সেখানেই আছে। আহনাফের দামি ঘড়ির পরার শখ, সব কয়টাই তার শখের ঘড়ি।
আর ঘড়িগুলোর দামও অনেক বেশি। তাই সে বাধ্য হয়েই একটা ছেলেকে ডেকে এনে ঘড়িগুলো সব ডাস্টবিন থেকে তুলে আনালো। বাসায় আসার পর অরুণিকা বুকে হাত কুচে বলল, অরুণিকার সাথে পাঙ্গা নিলে গঙ্গায় পড়বে, বুঝছো?